আরেকটু হলেই সর্বনাশ হতো। আমি প্রাণপণে ডালটা চেপে ধরে ঝুলতে থাকি। এখন যদি পড়ে যাই হাত পা ভাঙবে, ধরাও পড়ব, আর ধরা পড়া মানেই মৃত্যু। হঠাৎ মহিলাটি উল্লাসিত চিৎকার করে উঠল। নমস্কার, রোল সাউন্ড গপ্পর আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এলাম। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিদেশি ভৌতিক সাহিত্যের খুব বিখ্যাত গল্প, গাই প্রেস্টনের দি ইন। গল্প শুরু করার আগে দুটো ছোট জিনিস বলতে চাই। ইতিমধ্যে কিন্তু আমাদের পর্বগুলো স্পটিফাইতে ইউটিউবের দুদিন আগে থেকে উপলব্ধ হতে শুরু করেছে। প্রত্যেক সপ্তাহের বুধবার করে স্পটিফাইতে আপনারা পেয়ে যাবেন আমাদের সেই সপ্তাহের নতুন পর্বগুলি, যেগুলো আরো দুদিন পরে শুক্রবার কিন্তু ইউটিউবে আসবে। তো এখনো যদি আপনারা আমাদের স্পটিফাই পডকাস্টটিকে ফলো না করে থাকেন, তাহলে এক্ষুনি গিয়ে ফলো করে দিন। এবং তাছাড়া ইউটিউবে আমাদের যেই মেম্বারশিপের অপশনটি রয়েছে সেটি আপনারা নিতে পারেন, কারণ আমাদের চ্যানেলে বেশ কিছু এমন এপিসোড রয়েছে যেগুলো কিন্তু এক্সক্লুসিভলি মেম্বার্স অনলি এপিসোড। সেগুলো শুনতে আপনাদের মেম্বারশিপটা নিতে হবে। এবং আগামী দিনে মেম্বার্স অনলি লাইভ স্ট্রিম থেকে শুরু করে কিন্তু আরো অনেক চিত্তাকর্ষক জিনিস আমরা নিয়ে আসতে চলেছি শুধুমাত্র আমাদের চ্যানেল মেম্বার্সদের জন্য। তো দেরি না করে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিন। আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের গল্প। গ্রামের ডাক্তারদের জীবন বেশ কষ্টের, কারণ বিশাল গ্রামের বিভিন্ন জায়গায় তাদের একটা সিকেলে সাইকেল ছাড়া যানবাহন বলতে আর কিছুই থাকে না। এই সাইকেলটা নিয়েই ডাক্তার গ্রামের এবড়ো খেবড়ো পথ, ভাঙা রাস্তা সব কিছু অতিক্রম করে রোগী দেখতে যান সময়ে অসময়ে। এক শীতের রাত 4:30 সময় কলিং বেলের আওয়াজে ডক্টর সাটনের ঘুম ভেঙে যায়। অত্যন্ত বিরক্ত হন তিনি। ডক্টর সাটন অবিবাহিত, বাড়িতে একাই থাকেন। কলিং বেলের আওয়াজ একটানা বেজেই চলেছে, কিন্তু ডাক্তারের মোটেও ইচ্ছে নেই উঠে গিয়ে দরজাটা খোলার। ডাক্তার ভাবলেন দরজা খুলেই হয়তো তাকে শুনতে হবে উইলির পায়ের আঙুল ব্যথা হয়েছে, তাকে যেতে হবে তাড়াতাড়ি। ওরা ভাবে ডাক্তারদের বুঝি ঘুমোনোর কোনো প্রয়োজন নেই। বেলের শব্দ পাত্তা না দিয়ে ডাক্তার আরও জড়সড় হয়ে লেপ মুড়ি দিলেন। কিন্তু যেভাবে কলিং বেলের আওয়াজ হচ্ছে তাতে ডাক্তারের বুঝতে অসুবিধা হলো না যে আগন্তুক মহান আছড়বান্দা। শেষ পর্যন্ত তিনি দরজা খুলতে বাধ্য হলেন। দরজার বাইরে অন্ধকারে তাকাতেই ঝড়ের বেগে এক লোক প্রবেশ করল ঘরের ভিতরে। দরজা বন্ধ করে দিয়ে সে জড়িয়ে ধরল ডাক্তারকে। ডাক্তার চেষ্টা করেও হাত ছাড়িয়ে নিতে পারলেন না। আগন্তুক আরও জোরে ডাক্তারকে চিপে ধরল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কি ডক্টর সাটন? আমার একজন ডাক্তার খুব দরকার। হ্যাঁ, আমি সাটন। বললেন ডাক্তার। তাহলে বলুন, আমি কি পাগল? ঈশ্বরের দোহাই আপনার। ডাক্তার উত্তর দেবার আগে তাকালেন আগন্তুকের দিকে। আশ্চর্য তার চেহারা। চুলগুলো এলোমেলো, ঘামে ধুলোয় চটচটে পোশাক ছিন্ন ভিন্ন। রক্ত আর ধুলো কাদায় বিভৎস হয়ে আছে তার চেহারা, চোখেও বুনো দৃষ্টি। আগন্তুকের কণ্ঠে উদ্বেগ আর আকুতির প্রকাশ দেখে ডাক্তার বললেন, খুব ভয় পেয়েছেন দেখছি। বসুন বসুন, এখানটায় বসুন। এই বলে তাকে একটা চেয়ারে বসতে দিলেন। একটু ব্র্যান্ডি এনে তাকে খেতে দিলেন। আগন্তুক ব্র্যান্ডিটুকু এক ঢোকে গিলে ফেলল। আস্তে আস্তে তার মুখে রক্তের আভাস ফুটে উঠল।
এবার কিছুক্ষণ নীরবতা বিরাজ করল ঘরে। ডাক্তার ভালো করে তার রোগীকে লক্ষ্য করলেন। বুঝতে পারলেন তাড়াহুড়োর কিছু নেই, রোগী নিজেই সামলে উঠে তার অবস্থার কথা জানাবে। আগন্তুক বেশ নার্ভাস হয়ে পড়েছে তাতে সন্দেহ নেই। তার স্নায়ুর উপর যে প্রচণ্ড চাপ পড়েছে তা সহ্য করা তার পক্ষে বেশ কঠিন হচ্ছে। ডাক্তারের ধারণাই সঠিক হল। কিছুক্ষণ পরে মুখ খুলল আগন্তুক। আমার নাম ফ্র্যাঙ্ক মেথওয়েন। ফটোগ্রাফির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমার ব্যবসা। আমার কোম্পানি মেসার্স বার্ডস অ্যান্ড ব্ল্যাক দিন 15 হলো আমার উপর এই জেলার ভার দিয়েছে। আমি জানি এলাকাটা আদৌ সুবিধের নয়, কিন্তু চাকরি করতে গেলে এত বাদ বিচার চলে না। প্রায় আমাদের এমন কিছু কাজ করতে হয় যা আমরা মোটেও পছন্দ করি না। আমি লন্ডনের মানুষ, কিন্তু আমাকে যদি ককারমাউথের কাছে হায়ারে বাধ্য হয়ে কাজ করতে হয়, তখন আমার মনের অবস্থা কি হয় নিশ্চয়ই বুঝতে পারছেন। ডাক্তার মাথা ঝাঁকিয়ে তাকে উৎসাহ দিলেন এবং আরও 2 গ্লাস ব্র্যান্ডি ঢাললেন। আগন্তুক যদিও তাকে ভোরের অনেক আগে বিছানা থেকে টেনে তুলেছে, তবু ডাক্তার তার ব্যাপারে বেশ কৌতূহলী হয়ে উঠলেন। তাছাড়া তার ঘুমের ঘোরও অনেকক্ষণ হলো কেটে গেছে। ফায়ার প্লেসের কাঠও এতক্ষণে গনগনে হয়ে ঘরটাকে বেশ আরামদায়ক করে তুলেছে। আগন্তুক বলে চলেছে, রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। পথ হারিয়ে ফেলা ভ্রমণকারীর কাছে একটি সরাইখানা আশ্রয়ের প্রতীক। ক্লান্ত শরীর, একবেলার খাবার আর রাত কাটানোর নিরাপদ জায়গা, এর বেশি আর কী বা চাই? কিন্তু যদি সেই সরাইখানার মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু যা দিনের আলোয় চোখে পড়ে না। গাই প্রেস্টনের রচিত দ্য ইন একটি সংক্ষিপ্ত অথচ শিহরণ জাগানো ভৌতিক গল্প। ব্রিটিশ ভৌতিক সাহিত্যের অপেক্ষাকৃত কম পরিচিত হলেও দক্ষ গল্পকার গাই প্রেস্টন তার সংক্ষিপ্ত অথচ পরিবেশ নির্ভর ভৌতিক গল্পগুলির জন্য পাঠক মহলে সমাদৃত। সাধারণ পরিস্থিতির মধ্যে অস্বস্তি ও অজানার উপস্থিতি তৈরি করাই তাঁর গল্প বলার অন্যতম বৈশিষ্ট্য। এক নির্জন পথ, এক অচেনা সরাইখানা, আর ধীরে ধীরে উন্মোচিত হতে থাকা এক অস্বস্তিকর রহস্য। এই গল্প আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে আতিথেয়তার আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার। তাহলে আলো একটু কমিয়ে দিন, হেডফোন পরে নিন, আর প্রস্তুত হন এক অস্বস্তিকর অথচ মুগ্ধকর ভৌতিক অভিজ্ঞতার জন্য। চেষ্টা করছি অন্য কিছু করতে, কিন্তু তেমন কিছুই করতে পারছিলাম না। এই জলা এলাকায় আর কী বা এমন ব্যবসা হতে পারে? শেষ পর্যন্ত ঠিক করলাম ওয়ার্কিংটন আর হোয়াইট হ্যাভেন জেলায় চেষ্টা করে দেখব। তাই গত রাতে বাইকে করে বেরিয়ে পড়লাম, যাতে সময় থাকতে থাকতেই হোয়াইট হ্যাভেনের রয়্যাল হোটেলে পৌঁছে স্নান সেরে একটু ঘুমিয়ে সকালবেলা আবার কাজে বেরোতে পারি। কিন্তু আমার ভাগ্য ছিল বিরূপ। হঠাৎ নির্জন এলাকায় আমার বাইক অচল হয়ে গেল। আমি তখন সম্পূর্ণ একা সেই নির্জন জলা এলাকায়। দেখলাম আমার পেট্রোল ট্যাঙ্কে লিক হয়েছে এবং বাড়তি পেট্রোলের ট্যাঙ্কটাতেও দেখলাম খুব সামান্য তেল আছে। নিশ্চয়ই কেউ চুরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমি লিকটা চুইংগাম দিয়ে সাধ্যমতো মেরামত করে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। কিন্তু মাত্র সিকি মাইলের মতো এগিয়েছি, এমন সময়
আবার তেল চুঁয়ে পড়তে লাগলো। সম্পূর্ণ আটকে পড়লাম আমি। রাত 10টা, চারিদিকে পিচের মতো অন্ধকার। ধারে কাছের গ্রাম সেখান থেকে অন্তত 6 মাইলের মতো। কোথাও জনমানবের সাড়া নেই। তার উপর আবার কুয়াশা ক্রমেই ঘন হয়ে উঠছে। আমি মোটেও ভীতু নই, তবুও কেন জানি অমঙ্গলের আশঙ্কায় মন ভরে উঠল। সেই অমঙ্গল যেন আমার দুরবস্থা থেকে খুশিতে বাঁকুম। তার নিঃশ্বাস আমি অনুভব করছি। তার দাঁড়াগুলো যেন আমাকে ঝোপের ভেতরের গর্তটার দিকে এগোতে বলছে। আমি বাধা দিতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। তার বিরুদ্ধে আমি যেন অসহায়। গর্তটার কাছাকাছি গিয়ে স্বস্তির সঙ্গে অনুভব করলাম অমঙ্গলের প্রভাব আমার উপর থেকে সরে যাচ্ছে। হঠাৎ দেখলাম আমার ঠিক সামনেই একটা সরাইখানা। এতক্ষণ আমি যেটার প্রত্যাশায় ছিলাম, নির্বান্ধব দেশে এক পরম বন্ধুর আবির্ভাব। অবশ্য সরাইখানাটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, কিন্তু যেমন করে হোক নিশ্চয়ই মালিককে জাগাতে পারবো। ভালো খাবারের আশায় উৎফুল্ল হয়ে উঠলাম। অমঙ্গলের আশঙ্কা ইতিমধ্যেই দূর হয়ে গেছে। সরাইখানাটা বেশ বড়ই বলা চলে, তবে একটু সেকেলে ধরনের। একটা রং করা সাইন চোখে পড়ল। অন্ধকারে লেখাটা পড়া সম্ভব হলো না। আমার কাছে যদিও কোনো কিছু অস্বাভাবিক ঠেকল না, তবু দেখলাম কুয়াশায় পুরো এলাকাটা ঢাকা থাকলেও সরাইয়ের বাগানে কিন্তু মোটেও কুয়াশা নেই। বাইক যেখানে আছে সেখানে রেখেই দরজায় গিয়ে নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। দরজায় আবার নক করে আশেপাশে একটু ভালো করে তাকিয়ে নিলাম। দেখলাম সরাইয়ের দেওয়ালে রোদে জলে অস্পষ্ট হয়ে যাওয়া একটা ছবি। ছবিতে একটা কফিন আঁকা। 4টে মুন্ডহীন মানুষ কফিনটা বহন করছে। তার নিচে লেখা পথের শেষ প্রান্ত। বুঝলাম সরাইয়ের মালিকের মধ্যে বেশ রসবোধ আছে। ছবিটা নিয়ে চিন্তা করছিলাম, এমন সময় সরাইয়ের ভেতর হঠাৎ একটা শব্দ পেলাম, আর ডান দিকের জানলার ক্ষীণ আলোর আভাস চোখে পড়ল আমার। কিছুক্ষণ পর আর সেই আলো দেখা গেল না। বুঝলাম আমার নক করাটা ওরা মনের ভুল ভেবে ফিরে যাচ্ছে। ভাবছি এবার প্রচণ্ড জোরে গিয়ে দরজায় ঘা দেব। এমন সময় একটা অস্ফুট শব্দ আমার কানে এলো। কে যেন চটি পায়ে দরজার দিকে এগিয়ে আসছে। খিলখোলা শব্দ হতেই ধীরে ধীরে দরজাটা খুলে গেল। যাকে সামনে দেখলাম সে মানুষটি ছোটখাটো, মুখ গোলাকার, তাতে দাড়ি গোঁফ বা ভ্রুর বালাই নেই। মাথায় পুরনো আমলের টুপি, গায়ে একটা লম্বা কালো পোশাক। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, লোকটার চোখ বলতে কিছু নেই। 2 হাত বাড়িয়ে হাতড়াতে হাতড়াতে এগিয়ে আসছে। এই পর্যন্ত বলে শিউরে উঠল মেথুয়েন। ডাক্তার খানিকটা এগিয়ে বসলেন, তারপর বললেন, তারপর বলে যান। তার পাশে দেখলাম এক মহিলা একটা মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করলাম। মহিলাটি মাঝারি গড়নের, অপূর্ব সুন্দরী, কালো ভ্রু, বড় বড় 2 চোখে এক আশ্চর্য জ্যোতি। আমাকে সে লক্ষ্য করছিল। আমার অসুবিধার কথা জানিয়ে আশ্রয় চাইলাম। আমার গলার স্বর শুনে চক্ষুহীন লোকটি হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করতে লাগলো। ভাবলাম এ লোকই হয়তো সরাইখানার মালিক। আমার মুখে হাত দেওয়াতে আমার বেশ বিরক্তই লাগলো। মহিলাটি বুঝতে পেরে তাকে বলল, ওকে আসতে দাও, ওকে দিয়ে আমাদের বেশ চলবে। এ কথা শুনে সরাইয়ের মালিক সরে দাঁড়িয়ে আমাকে হাতের ইশারায় ভেতরে ঢুকতে বলল। বিশ্বাস করুন, যদি আমি তখন কাছাকাছি অন্য কোনো আশ্রয় পেতাম, এমনকি কোনো মুরগির ঘর বা গোলবাড়িও থাকতো, সেখানেই রাত কাটাতাম। এক মুহূর্ত ওই সরাইখানায় থাকতাম না। ডক্টর সাটন মাথা নেড়ে সায় দিলেন মেথুয়েনের কথায়। মেথুয়েন আবার বলতে শুরু করল, কিন্তু আমি তখন নিরুপায়।
ওরা যে আমাকে আশ্রয় দিতে রাজি হয়েছে এই ভেবে নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। মালিক আমার মধ্যে যতই আতঙ্কের সৃষ্টি করুক, জলা এলাকায় বাইরে রাত কাটানোর চেয়ে তা অনেক ভালো। মহিলাটি আমাকে কোনো কথা না বলে দোতলায় একটা শোবার ঘরে নিয়ে গেল। কিছু খাবার আর স্নানের জল চাইলে সে নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ালো। ভাবলাম সে ক্লান্ত, তাই এ নিয়ে কিছু বললাম না। এভাবে রাতের বেলায় আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য আমি সত্যি দুঃখিত। যাই হোক, শুভরাত্রি বললাম আমি। মহিলাটি রহস্যপূর্ণ হাসি হেসে বেরিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আমি ঘরে একা রয়ে গেলাম। ভালো করে লক্ষ্য করলাম ঘরটা। বিশেষ কোনো ফার্নিচারের বালাই নেই। ঘরের এক কোণে একটা বেসিন, তোয়ালে আর দেওয়াল বরাবর গোটা দুয়েক চেয়ার, আর একটা দেওয়ালে খুব বড় একটা ওক কাঠের সিন্দুক। ঘরের একদিকে একটা খাট আর অন্য দিকটায় একটা ছোট দরজা ছাড়া আর কিচ্ছু নেই। দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু খুলল না। চাবির গর্ত দিয়ে তাকিয়ে অন্ধকারে ওপাশে কিছু দেখতে পেলাম না। যাই হোক, আমি ক্লান্ত, এবার আমি ঘুমোবো। আমি পোশাক ছাড়তে শুরু করলাম। একটা প্রকাণ্ড ব্রোঞ্জের বাতি ছাড়া ঘরে আর কোনো আলো নেই। বাতিটা জানলার কাছে একটা টেবিলের ওপরে, এত ভারী যে ওটাকে টেবিলে রাখতে মনে হয় 3 জন লোকের দরকার হয়েছিল। সেই আলোটাও খুব অল্প। পোশাক ছাড়তে ছাড়তে মনে হলো সুন্দরী মহিলা চক্ষুহীন দৈত্যটার স্ত্রী নয় তো? তাই যদি হয় তাহলে তার জীবন নিশ্চয়ই অনেক কষ্টের। এমন এক লোকের সঙ্গে এমন নির্জন জায়গায় বাস করার শাস্তি তাকে কি অপরাধে ভোগ করতে হচ্ছে কে জানে। শুতে যাওয়ার আগে মনে হলো একবার স্নান করে নিলে ভালো হয়। আবার একবার দেওয়ালের ছোট দরজাটার কাছে এগিয়ে গেলাম। দরজায় তালা দেওয়া। আমার কাছে সবসময় কিছু একটা পুরনো চাবি থাকে, যদি কখনো কাজে লাগে। এক্ষেত্রে কাজও হলো। খোলা গেল দরজাটা। আহ, কি স্বস্তি! একটু স্নান করতে পারবো। বাতির খোঁজ করলাম, কারণ অত বড় বাতিটা তো আর স্নান ঘরে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু ভিতরে কোনো বাতিও নেই। অগত্যা অন্ধকারেই স্নান করতে হবে বুঝলাম। কল ছেড়ে দিলাম। শোবার ঘর থেকে যা সামান্য আলো আসছে তাতে দেখলাম জলে আয়রন বেশি থাকার জন্যই বেশ কালো দেখাচ্ছে, অথবা অব্যবহারের ফলেই হয়তো মরচে পড়ে জলের এই রং হয়েছে। বাথটাবটা লোহার, অত্যন্ত পুরনো আমলের। আমি টাবে নামলাম। সঙ্গে সঙ্গে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হায় ঈশ্বর! এ কি! টাবটার চারপাশ আর তলাটা রক্তে পিচ্ছিল। তাড়াতাড়ি লাফিয়ে উঠলাম আমি। তারপর বোধহয় মুহূর্তের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরলে লক্ষ্য করলাম আমি টাবটার পাশে শুয়ে আছি। জমে থাকা রক্তে আমার পা আর গোড়ালি লাল হয়ে গেছে। আমার নিশ্চিত ধারণা হলো এ রক্ত মানুষের। গুছিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেললাম আমি। যখন বিছানায় ফিরে যাওয়ার শক্তি পেলাম, প্রথমেই শরীর থেকে সেই রক্তটা মুছে ফেললাম। তারপর একটু সুস্থ বোধ করলাম। পুরো ব্যাপারটা শান্তভাবে ভাবতে চেষ্টা করলাম। সত্যি মানুষের রক্ত তো, কিন্তু কিছুতেই এ সম্ভব বলে মনে হলো না। তবে রক্তের যে চিহ্ন তোয়ালেতে রয়েছে তাতে একে স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। এ সত্য এবং অত্যন্ত ভয়ঙ্কর। কতক্ষণ বসে থেকে মন সংহত করার চেষ্টা করছিলাম আমি জানি না। হতে পারে 5 মিনিট, তবে মনে হলো অনন্তকাল। শেষ পর্যন্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি পোশাক পরতে শুরু করলাম। পাশের ঘরেই সেই মূর্তিমান আতঙ্ক। একথা জানার পর আর ঘুমানো সম্ভব নয়। এবং ওই বাথরুমেই যে দেহটা কোথাও লুকোনো আছে তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তার শরীরের সমস্ত রক্ত নিমেষে নিংড়ে নেওয়া হয়েছে, যেন প্রকাণ্ড কোনো জোক তার সব রক্ত শুষে নিয়ে ওই টাবে রেখেছে। হ্যাঁ, জোকই বটে। অন্ধ সরাইয়ের মালিককে জোকের সঙ্গেই তুলনা করা যায়।
তাহলে কি আমি ওর পরবর্তী শিকার হতে চলেছি? শিউরে উঠল আমার শরীর। দৌড়ে জানলার কাছে গেলাম। না, ওই পথে পালানো অসম্ভব, কারণ এতক্ষণ যা আমার দৃষ্টি এড়িয়েছিল তা চোখে পড়ল। জানলার উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে অত্যন্ত মজবুত 6টা লোহার শিক। দৌড়ে গেলাম দরজার কাছে, সেটাও তালা দেওয়া। অর্থাৎ আমি বন্দী। কি করব ভেবে না পেয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আবার সিঁড়ি দিয়ে ভেসে এলো চটির আওয়াজ। আওয়াজটা ক্রমেই এগিয়ে আসছে, থামলো দরজার সামনে। বড় বড় চোখে তাকিয়ে আছি, প্রায় নিঃশব্দে দরজার চাবি পড়ল। একটু একটু করে দরজাটা খুলে গেল। মহা আতঙ্কে সব শক্তি হারিয়ে দাঁড়িয়ে রইলাম। বুক ধড়ফড় করছে, শিরা দপদপ করছে। কি ভয়ঙ্কর সেই স্তব্ধতা! হঠাৎ আমি বাকশক্তি ফিরে পেলাম। চিৎকার করে উঠলাম, যাও, চলে যাও বলছি। তারপর দরজাটার উপর ছিটকে পড়ে সেটা বন্ধ করে দিলাম। সেই আতঙ্কের মধ্যেও শুনতে পেলাম পায়ের আওয়াজ ক্রমেই পিছিয়ে যাচ্ছে। তারপর আবার নিস্তব্ধতা। ভয় পাওয়ার জন্য ধিক্কার দিলাম নিজেকে। কেন যে সেই অন্ধ মূর্তিমান আতঙ্কের মাথার ঘিলু উড়িয়ে দিলাম না? তাহলেই তো পালাতে পারতাম। আসলে ওকে দেখেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি সাহস সঞ্চয় করে খুললাম দরজাটা। মনে ভয় জাগানোর মতো গাঢ় অন্ধকার। ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেব তাও অসম্ভব, কারণ চাবিটাই তো নেই। দরজাটা ভেজিয়ে দিয়ে গেলাম ঘরের অন্য প্রান্তে। চেষ্টা করলাম প্রকাণ্ড সিন্দুকটাকে সরাতে। বেশ পরিশ্রমের পর কোনো রকম তা করা গেল। সেটাকে দরজার সঙ্গে আটকে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আর কিচ্ছু করার নেই, শুধু ভোরের জন্য অপেক্ষা করা ছাড়া। আমি আলো না নিভিয়ে শুয়ে পড়লাম। মনে মনে ঠিক করলাম পরিস্থিতি অনুযায়ী কাজ করব। অলসভাবে চিত হয়ে শুয়ে আছি। হঠাৎ দেখি ঠিক আমার মুখের সামনে একটা বিরাট মাকড়সা একটা সুতোয় ভর করে ঝুলছে। মাকড়সাই একমাত্র আমার মনে বিতৃষ্ণার সৃষ্টি করে। ভালো করে লক্ষ্য করলাম একটা খুব সরু ধাতব পদার্থ বেয়ে নেমে আসছে। ওটা এক দৃষ্টিতে মাকড়সাটার দিকে তাকিয়ে আছি, চেষ্টা করছি জেগে থাকতে, কিন্তু ক্লান্ত শরীর আর তা মানল না। ঘুমিয়ে পড়লাম আমি এক সময়। হঠাৎ অস্বস্তি নিয়ে ঘুম ভেঙে গেল। সরসর করে কি যেন ঘুরে বেড়াচ্ছে আমার গায়ের উপর। চাপা আর্তনাদের সঙ্গে পলকের মধ্যে বিছানা থেকে লাফ দিয়ে নেমে এলাম। আর সেই মুহূর্তেই সেই সুচালো অত্যন্ত ভারী ধাতব বস্তুটা যেটা থেকে মাকড়সাটা ঝুলছিল সেটা ভয়ঙ্কর বেগে পড়ল ঠিক যেখানে আমি শুয়েছিলাম সেই জায়গায়। আমার গায়ে সেই মাকড়সাটা ঘুরে বেড়াচ্ছিল। মাকড়সাটার জন্যই আমি প্রাণে বেঁচে গেলাম। বেশ অকৃতজ্ঞতার পরিচয় দিয়েই আমি মাকড়সাটাকে শরীর থেকে ঝেড়ে ফেললাম। এতক্ষণে বুঝতে পারলাম ব্যাপারটা কি হয়েছিল। ধাতব সুচালো বস্তুটা হচ্ছে একটা বর্ষার মতো বস্তুর একাংশ। ছাদের একটা গর্তের ওপর তার বাকি অংশটা অদৃশ্য। ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে। এ আর কিছুই নয়, মানুষ খুনের জন্য শয়তানি বুদ্ধির পরাকাষ্ঠা। ভাগ্যের জোরেই বেঁচে গেলাম সে যাত্রায়। ঘরের মাঝখানে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। এমন সময় মনে হলো যেন দরজার বাইরে থেকে আঁচড়ানোর আওয়াজ আসছে। না না, এ আমার উত্তেজিত স্নায়ুর ভুল শোনা। তবু কান পেতে দাঁড়িয়ে থাকলাম আমি। তারপর বিছানার পাশের দেওয়ালের ওপার থেকে যে মৃদু আঁচড়ানোর আওয়াজ আমার কানে এলো সেটা যে বাস্তব তাতে কোনো সন্দেহ রইল না। দেওয়ালটার একটা ফাটল একটু একটু করে স্পষ্ট হলো। তারপর সেই ফাটল দিয়ে আবছা একটা আলো দেখা গেল। তাড়াতাড়ি নিভিয়ে দিলাম বাতিটা। ঠিক করলাম এবার আর আমল দেব না ভয়কে।
মরিয়ার সাহস নিয়ে আমি বাথরুমে গিয়ে দরজাটা ফাঁক করে দেখতে লাগলাম, নিজেকে যথাসম্ভব আড়ালে রেখে। দেখলাম সেই ফাঁক ক্রমেই বড় হচ্ছে। শেষ পর্যন্ত সরাইয়ের মালিক ঢুকে পড়ল সেখান দিয়ে। মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো, তারপর হাতড়াতে নিঃশব্দে আন্দাজ করে করে আমার বিছানার দিকে এগোলো এবং হাতড়াতে ধাতব বস্তুটি অনুভব করে পরম তৃপ্তির সঙ্গে দেহটা খুঁজতে ব্যস্ত হলো। মহিলাও তার পিছু পিছু ঢুকেছে। সরাইয়ের মালিককে হতাশাব্যঞ্জক আওয়াজ করতে দেখেই সে সঙ্গে সঙ্গে ব্যাপারটা আঁচ করে ফেলল। বলে উঠল, বাথরুমটা তাড়াতাড়ি, বাথরুমটা! তারপর কিছুটা টেনে কিছুটা ঠেলে চক্ষুহীন দানব দ্রুত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। পলকের মধ্যে আমি সেখান থেকে পালাবার পথ খুঁজতে লাগলাম। ডাবের উপরের চৌবাচ্চাটার ওখান দিয়ে একটু যেন আকাশের তারার আলো চোখে পড়ল। বিদ্যুতের বেগে আমি উঠে পড়লাম সেখানে। একটা বিকট দুর্গন্ধ নাকে আসছে, তবুও আমি নড়াচড়া করতে সাহস পেলাম না। একটু পরেই বাথরুমের দরজাটা খুলে গেল। আততায়ীরা প্রবেশ করলো। আমাকে দেখতে পাবে নাকি ওরা? মনে মনে ঈশ্বরের সাহায্য প্রার্থনা করলাম। কি যেন বলে মহিলাটি ঝুঁকে পড়ল। তারপর টাবের ভেতর থেকে আন্দাজে একটা কুড়াল তুলে নিয়ে বীভৎস হাসি হেসে উঠল, যেন কোনো বন্য জন্তু মাংসের গন্ধ পেয়েছে। চেঁচিয়ে আমাকে বলল, নেমে আসুন, নেমে আসুন বলছি, আমার ভাড়া মিটিয়ে যান। তবু আমি চুপচাপ রয়ে গেলাম দেখে মোমবাতিটা অন্ধ স্বামীর হাতে দিয়ে সে বেয়ে উঠতে শুরু করলো। এক মুহূর্ত দেরি না করে কনুই দিয়ে কাঁচ ভেঙে ফেললাম। বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় মহিলাটি উঠে এলো। হিংস্র বাঘিনীর মতো এগিয়ে আসছে সে। ঠিক তখনই আমি পা পিছলে পড়ে গেলাম। কিন্তু পড়লাম কোথায়? হাতে আর পায়ে কিরকম নরম পদার্থের ছোঁয়া পেলাম। তাকালাম নিচে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সেই বীভৎস দৃশ্য দেখে। একরাশ গলিত মৃতদেহের উপর আমি পড়ে আছি। নারী আর পুরুষের অসংখ্য লাশ সেখানে, কোনোটা কাটা, কোনোটা গলা, কোনোটা আবার তখনও সেই অবস্থায় পৌঁছয়নি। বুঝলাম এরা সবাই সরাইখানার আতিথ্য গ্রহণ করেছিল। কোনো রকম সেখান থেকে উঠে ছাদের ঢালু টালির ওপরে নামলাম। ফিরে দেখি মহিলাটিও অত্যন্ত ক্রুদ্ধভাবে সেই স্কাইলাইট দিয়ে বেরিয়ে আসছে। এ জায়গায় একটা গাছের ডাল চোখে পড়ল, যা ধরে পালানো সম্ভব। আমি ছুটে গেলাম সেদিকে। ডালটা প্রায় ধরে ফেলেছি, এমন সময় আমার পা পিছলে গেল। আর একটু হলেই সর্বনাশ হতো। আমি প্রাণপণে ডালটা চেপে ধরে ঝুলতে থাকি। এখন যদি পড়ে যাই হাত পা ভাঙবে, ধরাও পড়ব। আর ধরা পড়া মানেই মৃত্যু। হঠাৎ মহিলাটি উল্লাসিত চিৎকার করে উঠল। মহা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করলাম সে কুড়ালটা দোলাচ্ছে। বড় মুহূর্তেই ডান হাতে একটা ভয়ঙ্কর আঘাত অনুভব করলাম। বুঝতে পারলাম আমি নিচে পড়ে যাচ্ছি। একবারের জন্য মনে হলো বোধহয় আর বাঁচব না। কিন্তু কি অবাক কাণ্ড, সেই অবস্থাতেও আমি কোনো মতে উঠে দৌড়ে পালাতে লাগলাম। রাতের আঁধারে কতক্ষণ দৌড়েছি আমি জানি না। শেষ পর্যন্ত যখন পেছন ফিরে দেখলাম কেউ তেড়ে আসছে কিনা, দেখলাম যেখানে সরাইটা ছিল পুরো জায়গাটা জুড়ে আগুন জ্বলছে। সেই আগুনে অন্ধকার আকাশ আলোকিত হয়ে উঠেছে। মেথুয়েনের কাহিনী শেষ হল। তার কপালে ঘামের বড় বড় বিন্দু ফুটে উঠেছে, যেন কাহিনীর বর্ণনা করতে করতে সে আবার ঘটনাস্থলেই চলে গিয়েছিল। ডাক্তার বললেন, অত্যন্ত ভয়ঙ্কর কাহিনী। শেষ পর্যন্ত সরাইখানায় আগুন লেগে গেল, কিন্তু কিভাবে? আমার ধারণা মহিলা যখন অন্ধ লোকটাকে মোমবাতি ধরাতে দিয়েছিল
তখন সেই আগুন কোনো দাহ্য পদার্থে লেগে যায়। তারপর সেই আগুন হয়তো সবখানে ছড়িয়ে পড়ে। আপনি দিব্যি সব বুঝিয়ে দিতে পারেন দেখছি। ঠাট্টার সুরে বললেন ডাক্তার। মেথুয়েন উঠে চেয়ারটার পিছনে গেল। তার মুখ অত্যন্ত ফ্যাকাশে। ডাক্তারের দিকে ফেরার আগে সে ভারসাম্য বজায় রাখার জন্য চেয়ারের হাতলটা বাঁ হাত দিয়ে চেপে ধরল। তারপর বলল, তাহলে আপনি ভাবছেন আমি পাগল? তাই যদি হয় তাহলে এটার কি ব্যাখ্যা দেবেন? এই বলে সে চট করে পকেট থেকে কাটা ডান হাতটা বের করল। সে হাতে 4টে আঙুল নেই। শরীরের সাথে হাতের কাটা বাকি অংশে ব্যান্ডেজ করা, চটচটে রক্তে মাখা সেই ব্যান্ডেজ। মেথুয়েন ভারসাম্য না রাখতে পেরে পড়ে যাচ্ছিল। ডক্টর সাটন ধরে ফেললেন তাকে। শেষ হলো আজকের গল্প। কণ্ঠে সম্মান, অয়ন, সৌম্য এবং অর্পিতা। শব্দগ্রহণে স্বয়ং, শব্দ পরিকল্পনায় সম্মান, সমগ্র পর্ব পরিচালনায় সম্মান।